চারিদিকে আলোর ছটা, তবুও মুক্তিকার নিকট সবটা অন্ধকার মনে হচ্ছে। বমি করা নায়ক মাথা জ্বলছে। আরফিম তার সামনে দাঁড়িয়ে। ছেলেটার পরনে কুচকুচে কালো ব্লেজার হলুদ হয়ে গেছে। আরফিমকে আজ অন্যরকম লাগছে। রাস্তায় বকাটে আরফিম আর এখনকার আরফিমের মাঝে আকাশ পাতাল তফাৎ। পথে টিস করা আরফিমের শার্ট হয় সাদামাঠা। শার্টের প্রথম দুটো বোতাম থাকে খোলা। প্রশস্ত রমসীন বুক উন্নত হয়ে ধরা দেয়। গলায় ঝুলে থাকে রূপালি চেন। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে থাকে কপালে। চট করে দেখে বলে দেওয়া যায় ছেলেটা ভর ঘুরে বকাটে স্বভাবের। অথচ এই আরফিমের পোশাক বেশ মার্জিত। সাদা শার্টের উপর কালো ব্লেজার, গলায় কালো টাই আর পায়ে কালো বুট জুতো। চুলগুলো জেল দিয়ে গুছিয়ে রেখেছে ছেলেটা। সুন্দর দেখাচ্ছে তাকে। চোখ শান্তি লাগছে। ঝিম করা সুধম দেহ, শক্ত পোষ ফোলা বাহু বড়ই আকর্ষণীয়। মুক্তিকে হেলে দেয়, মাথাটা ওঠায়। ঝিমঝিম করে ওঠে দেহ। পা জোড়া অসহায় হয়ে আসে। আরফিমের কাঁধ ঘেঁষে দাঁড়িয়ে আছে রূপ রায়হান শান্ত। আরফিম এগিয়ে এসে মুক্তিকার চেয়ারে হাত রেখে ঝুঁকে আসে মুক্তিকার দিকে। চট করে মুখ ফিরিয়ে মাথা নত করে মুক্তিকা। কেঁপে ওঠে ফের। আরফিম রায়হানের দিকে চেয়ে বলে, এক গ্লাস পানি নিয়ে আয়। রায়হান দৌড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে গ্লাস করে পানি নিয়ে আসে সে। আরফিম পানির গ্লাসটা মুক্তিকার দিকে বাড়িয়ে দেয়। পানিটুকু পান করে পানির গ্লাসটা মুক্তিকার দিকে বাড়িয়ে দেয়। বলে, পানিটুকু পান করে মুক্তিকা গ্লাস ফিরিয়ে দিয়ে বলে, আপনাদের ধন্যবাদ। করে ওঠে। আরফিম হঠাৎ করে বলে করে ওঠে, অসুস্থ অবস্থায় করে বলে, এত এসেছো কেন? দিলে তো আমার ব্লেজার নষ্ট করে। মুক্তিকা ভর খায়। লাজে লুইয়ে পড়ে সে। বলে, কিছুক্ষণ আগেও ঠিক ছিলাম, বুঝতে পারিনি এমনটা হবে। ফস করে শ্বাস ছাড়ে আরফিম। রুখ তাড়া দিয়ে বলে, ওদিকে বিয়ে পড়ানো শেষ হয়ে যাচ্ছে, দেখবি না তোরা? বিয়ে পড়ানো হচ্ছে শুনতেই মুচকে ওঠে মুক্তিকার হৃদয়। হাওমাও করে কাঁদতে ইচ্ছে করে মেয়েটার। জ্বলে ওঠে বক্ষস্থল। আরফিমের সাথে ছেলেগুলো মুক্তিকার চেনে। ওরই সেদিন আরফিমের সাথে রাস্তায় মারামারি করছিল। বিনস্ত স্বরে মুক্তিকা জিজ্ঞাসা করে, বিয়ে হয়ে গেছে? শান্ত বলো, শুরু হয়েছে, শেষ হয়নি। মুক্তিকা ধরফর করে ওঠে, দাঁড়ায়। শাড়ির কুচিগুলো মুখ থুবড়ে পড়ে চকচকে পরিষ্কার মেঝেতে। উত্তেজিত হয়ে পড়ে মুক্তিকা। বজ্রকণ্ঠে বলে ওঠে, আমি দেখব না ওদের, আমি বাড়ি ফিরব। এখন থাকতে চাই না আমি। আরফিমের বাবা আশরাফ মিজান ধনী মানুষ। এ শহরে সব নামি দামি মানুষের বিয়েতে তাকে নিমন্ত্রণ জানানো হয়। ইয়াসিনের বাবা তার রেস্টুরেন্টের 10% শেয়ার কিনেছে। সেই সম্পর্কে খাতিরে আশরাফ মিজান ও তার পরিবারকে ইনভাইট করা হয়েছে ইয়াসিনের বিয়েতে। আশরাফ মিজান পরিবারে বলতে সে এবং তার ছেলে আরফিমকে সে প্রথম কিছুতেই রাজি করাতে পারেনি বিয়েতে আসার জন্যে। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আরফিমকে এত সৌভাগ্য মানুষদের কাছে নিয়ে আসতে। ছেলে তার ছন্দ ছাড়া বাঁধনহারা, যখন যা ইচ্ছে হয় তাই করে। এই জেলা ও জেলায় ছেলেদের সাথে মারপিট করে, শরীরে ক্ষত বানিয়ে নিয়ে আসে, দুর্নাম রটায় নিজের। আরফিমের সব আড্ডা বকাটো ছেলেদের সাথে। সভ্যভদ্র মানুষদের সাথে তার এত ভাব নেই। আজ কিছুতেই আরফিম সেজে গুজে আসতে চায়নি এখানে।
আশরাফ মিজান একা একা আসবে, এটা ভালো দেখায় না। সবাই বিষয়টা ভালো চোখে দেখবে না। তাই না চাইতেও রীতিমতো জবরদস্তি করে আরফিমকে এখানে টেনে এনেছে সে। তবে সুযোগ বুঝে আরফিম এটা শর্ত জুড়ে দিয়েছে, তার প্রিয় বন্ধুদেরকে সে না নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যাবে না। অভ্যাগত আরফিমের সাথে এসেছে শান্ত, রূপ আর রায়হান। বিয়ে বাড়িতে আসার পর ওরা অনেকটা আনন্দ করেছে। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে বের হয়ে আসতেই মুক্তিকার সাথে ধাক্কা লাগে আরফিমের। এই মুহূর্তে মুক্তিকাকে দেখে অবাক হয় ছেলেটা। কিছু বুঝে ওঠার আগেই গরম নোংরা ভাতের দানা এসে পড়ে তার ব্লেজারে। সে মুহূর্তে প্রচণ্ড রাগ করা উচিত ছিল আরফিমের। সে রাগী মানুষ, শার্টে সামান্য ধুলো লাগতে দেয় না সে। ছেলে তার বুকে কেউ বমি করে দেওয়ার পরেও সে এতটা শান্ত কী করে আছে কে জানে। মুক্তিকার ভাগভক্তি সুবিধার নয়, মেয়েটার শরীরে দুলছে, অস্বস্তি উত্তেজিত দেখাচ্ছে মুক্তিকাকে। কিন্তু আরফিমের স্বভাবে মুক্তিকার প্রতি কোমলতা নেই, নরসত নেই। সে চায়ও না নরম স্বরে কথা বলতে। আরফিম বিরক্ত কণ্ঠে বলে, যাবে ভালো কথা, আমার ব্লেজার নিয়ে যাও, ধুয়ে আয়রন করে ফেরত পাঠাবে। মুক্তিকা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আরফিমের দিকে। আরফিম ব্লেজার খুলে এগিয়ে দেয় মুক্তিকার দিকে। দোনামলা করে ব্লেজার হাতে নিয়ে মুক্তিকা কুণ্ঠি স্বরে বলে, আমি ভালো করে ওয়াশ করে দেব। দাঁড়ালো না মুক্তিকা। বরকনের স্টেজের সামনে গিয়ে যাওয়ার সময় না চাইতেও স্টেজ চোখে আটকে যায় মেয়েটার। অনেক চেয়ার পেতে রাখা সেখানে আনন্দের মুখরিত, চারপাশে সকলে বসে বরকনে দেখছে। কাজী সাহেব সূরা পাঠ করলেন। প্রথম ইয়াসিনকে বললেন কবুল বলতে। এক মুহূর্তের জন্য মুক্তিকা মনে হলো ইয়াসিন কবুল বলবে না, তার গলায় শব্দটা আটকে যাবে। তাদের ভালোবাসার কোনো ছল চাতুরি ছিল না। ইয়াসিনের হয়তো বা হুঁশ ফিরবে। মুক্তিকা প্রহর গুনে দমে আটকে রেখে দাঁড়িয়ে থাকে। চোখের মনি অস্থির হয়ে ওঠে মেয়েটার। বুক ধুক ধুক করতে থাকে। ইয়াসিন কি ভেবে পুরো সেন্টার নজর বুলায়। মুক্তিকার চোখ চোখ পড়তে ছেলেটা চোখ নামিয়ে ফেলে দ্রুত। তার চোখ অস্থিরত বিদ্যমান। কিছুক্ষণ চুপ থেকে এতবার চোখ বুজে দ্রুত 3 কবুল পাঠ করে সে। সাথে সাথে চোখ বুজে ফেলে মুক্তিকা। গালে নোনা পানি গড়িয়ে পড়ে। সবাই খুশিতে লাফিয়ে উঠলেও মুক্তিকা খুশি হতে পারে না। ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায় মুক্তিকার। ভেঙে চূর বিচ্ছিন্ন হয়ে যায় হৃদয়। রুবি কবুল বলার পর বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। মুক্তিকা আলতো হাসে, চোখ মুখ মুছে ফেলে সে। শাড়ির কুচি উঠিয়ে এগিয়ে যায় বরকনের দিকে। হাতে থাকা র্যাপিং পেপার মোড়ানো উপহারটা রুবির দিকে বাড়িয়ে দেয় সে। বলে, তোর বিয়ের উপহার। রুবি অবাক হয়ে তাকিয়ে রয় মুক্তিকার পানে। সে মুক্তিকাকে প্রিয় বান্ধবী, তার মতো কেউ মুক্তিকাকে চেনেও না, জানে না। মুক্তিকার ছিন্দ্রবক্স ছিল রুবি। সে জানে মুক্তিকাকে ইয়াসিনকে কতটা ভালোবাসে, কতটা যত্নে গড়েছে সম্পর্ক। তাহলে আজ মেয়েটা খুশি কেন? কেন চোখ অশ্রু নেই মুক্তিকার? মুক্তিকা ফিরে আসে স্টেজ থেকে। ঢুলতে ঢুলতে সেন্টারের বাইরে চলে আসে। আর চলছে না মেয়েটার শরীর। মৃতদেহের ন্যায় ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে। দাঁড়াবার জোরটুকু পাচ্ছে না মুক্তিকা। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। সে সেন্টার থেকে বের হতেই ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়তে আরম্ভ করে। খিলখিল করে হাসে মুক্তিকা। তার মনে হয় আজ আকাশও
তাকে সঙ্গে দিতে চাইছে, তার কান্না মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করতে চাইছে। মুক্তিকা প্রলয় বৃষ্টির মাঝেও বেরিয়ে আসে বাহিরে। রাস্তার ধারে প্রচুর দোকানপাট, সকলের স্থান হয়েছে দোকানের ছাউনিতে। তাদের ব্যস্ততা অবলম্বন করতে পারে মুক্তিকা। ধীর গতিতে এগিয়ে যায় পিচঢালা রাস্তায়। বৃষ্টির কণা দেহে এসে লাগতে মুক্তিকার গাল ভিজে ওঠে তীব্র নোনা জলে। শীতল বৃষ্টিধারা ফোঁটা তার চোখের পানি মিশে যায়। মুক্তিকা ধীর পায়ে হাঁটতে থাকে এক মনে। ভেজা রাস্তায় তার জুতোর খসখস শব্দ শুনতে পাওয়া যায়। আরফিন আর তার বন্ধুরা রাস্তার ধারে চায়ের দোকানে বসেছিল। ব্যঙ্গগুলো ফাঁকা নেই একটিও। তাদের সমাগমে মুখরিত হয়ে আছে দোকানটি। শান্ত চা খাচ্ছে। আরফিন বসে গল্প করছে রূপ আর রায়হানের সাথে। সাহস তার চোখ পড়ে ঝুম বৃষ্টির মাঝে নুপুর পায়ে হেঁটে যাওয়া এক তরুণীর দিকে। মিষ্টি রঙের শাড়িটির দেহে লেপ্টে আছে। মেয়েটির চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। খাড়া নাক বেয়ে পানির কণা গড়িয়ে পড়ছে আবিরামভাবে। প্রসাধনহীন অর্ধনিক আবেদনময় মেয়েটির দিকে ঘাড় বেঁকিয়ে তাকায় আরফিন। চোখ ঝলসে যাওয়ার উপলম্বন হয়। মাত্রই তীব্র লাশময়ী নারীটির দেহে ভাঁজে চোখ পড়তেই তিথিয়ে যায় সে। বিরক্তিতে কুঁচকে ফেলে চোখ। দাঁতে দাঁত পিষে শ্রম নিয়ে রূপকে বলে, এই মেয়েটার সমস্যা কি বলতো? ওইভাবে ভিজছে কেন? একটু আগেই তো চলতে পারছিল না। তার কথা শুনতে পেতেই রূপ চট করে তাকায় পথের দিকে। চারপাশে মানুষের সমাগম। রাস্তা পুরো ফাঁকা। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে মেয়েটি। শাড়ির আঁচল অবহেলায় লুটিয়ে পড়ছে কোমরের নিচে। রূপ উঠে এসে দোকানের সামনে ঝুলিয়ে রাখা পলিথিনের থেকে কেক বের করে নেয়। কেকের উপর দাঁত বসিয়ে বলে, মেয়েটাকে খুব দুঃখী মনে হচ্ছে, যাই একটু সঙ্গ দিয়ে আসি। রূপের কথা শেষ হতেই রায়হান চেতে ওঠে। রূপের কাঁধ চেপে ধরে বলে, শালা হারামখোর, তোর না সুন্দরী গার্লফ্রেন্ড আছে? তুই কোন সাহসে অন্য মেয়ের দিকে তাকাস? সি, তৌবা কর। দুই গালে থাপ্পড় মেরে বল, আস্তাগফিরুল্লাহ, তৌবা তৌবা। রূপ হিন্দু সম্প্রদায়ের, কিন্তু বন্ধুদের সাথে সে এমনভাবে মেশে যেন সে মুসলিম। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতেই ও কণ্ঠবোধ করে না। রায়হানের কথা শোনা মাত্রই সে বলে ওঠে, দুইটা গার্লফ্রেন্ড থাকা দোষের নাকি? রায়হান বলে, অবশ্যই দোষের। আমি একটা পাচ্ছি না, তুই দুটো চাইছিস। তোর উচিত না আমাকে সুযোগটা করে দেওয়ার? রূপ বলে, দুইটা দরকার, একটা চলে গেলে আর একটা থাকবে। বুঝিস না কেন? ওদের কথায় বিরক্ত হয়ে গেল আরফিন। চট করে উঠে দাঁড়ালো সে। কোনো কথা না বলেই বৃষ্টির মাথায় নিয়ে ছুটে গেল মুক্তিকার পিছু পিছু। মুক্তিকা শৈশবে যদিও ধ্যান নেই, আরফিনের সাদা শার্ট ভিজে উঠে সাথে সাথে বুক পিঠের ভাঁজ স্পষ্ট হয়ে উঠল। সে পিছনে থেকে চেঁচিয়ে ডাকল, মুক্তিকা, এই মেয়ে। প্রথম ডাকেই মুক্তিকা পিছু ঘুরল। আরফিনকে এগোতে দেখে ভয় পেল কিছুটা। আচমকা আরফিনের কাছে এসে তার এক হাত টেনে ধরল। বেকুব মনে গেল মুক্তিকার। শীতল দেহ ঝাঁকি দিয়ে উঠল পুরুষের ছোঁয়ায়। কিছু বুঝে ওঠার আগেই আরফিন তাকে একটি বন্ধু দোকানে ছাউনির নিচে দাঁড় করিয়ে দিল। বেশ ক্ষিপ্র কণ্ঠে বলে উঠল, এত রাতে বৃষ্টিতে ভিজছ কেন? দুঃখে বিশ্রামের রেশ কেটে গেছে মুক্তিকার। সে স্বাভাবিকভাবে তাকায় আরফিনের দিকে। নরম স্বরে বলে, কেবল দুঃখে থাকলেই বৃষ্টিতে ভিজতে হয়? এ কথা কে বলেছে আপনাকে? ভ্রু কুঁচকে ফেলে আরফিন। বাসখা
গলায় বলে, একটু আগেই অসুস্থ হয়ে পড়লেন, এখন অসময়ে বৃষ্টিতে ভিজছ। আলতো হাসে মুক্তিকা, বলে, অসময় বৃষ্টি বলে কিছু নেই। প্রকৃতি সব কিছুতেই ঘটে তার নিজের নিয়মে, নিজ সময়ে। অসময় যায় আমাদের। মুক্তিকা দিকে নিষ্পলক দৃষ্টি চেয়ে রইল আরফিম। মুক্তিকা রাস্তায় চোখ রেখে দাঁড়িয়ে রইল আরফিমের পাশে। কোনো কারণ ছাড়াই আরফিম সিগারেট ধরালো। এই মেয়েটাকে দেখার পর থেকে আরফিমের সব এলোমেলো লাগছে। এই যে মেয়েটি হাসলো, একটা যুক্তি দাঁড় করিয়ে দিল। এর পরিণতি আরফিম যে অনুভূতি ব্যক্তি করা উচিত, আরফিম তা করছে না। বরং মেয়েটির প্রতিটি কর্মকাণ্ডে সে বিরক্ত হচ্ছে। অথচ মেয়েটির আচরণ কিংবা অবজব কোনোটাই বিরক্তির কারণ হতে পারে না। আরফিম সিগারেটের ধোঁয়া ওড়নাতে থাকে, তার দিকে তাকিয়ে ভেজা আঁচল মুখে চেপে ধরে মুক্তিকার। তার অভিব্যক্তি দেখে হাসে আরফিম। মুক্তিকার আরফিমকে অসহ্য ঢেকে পা বাড়িয়ে ছাউনি থেকে সরতে ঝাঁক মেশানো কণ্ঠে শাসায় ছেলেটা। বলে, বৃষ্টি থামুক, এখন যেতে পারবো না। পা থামে মুক্তিকার। বলে, আপনার মসজিদে চলবো? আরফিম কড়া কণ্ঠে বলে, তোমার পেট, পিঠ, কোমর সব দেখা যাচ্ছে, এভাবে হেঁটে যেতে পারবে না। অবিলম্বে দ্বিধাহীনভাবে কথাটা বলে পুনরায় আঙ্গুলের ফাঁকে সিগারেটের অংশ ঠোঁটে গুজে নিল আরফিম। কিন্তু তার সঙ্গচিন বানভঙ্গি লাজে অপমানে লুয়ে গেল মুক্তিকা। তার থুলতি ঠেকল চিবুকে। আষ্টটার মিলে গেল গলার স্বর। নিজের দিকে দেখল একবার। শাড়িটির রং হালকা হওয়ার বৃষ্টির তোপে শরীরের ভাঁজ দেখা যাচ্ছে। ফিনফিনে শাড়ির ভেতরে মুগ্ন ত্বক উন্নত হয়ে আসছে। অস্থিরতা আর লজ্জায় কুঁকড়ে উঠল মুক্তিকা। আরফিমের তাতে হেলেদোল নেই। স্বাভাবিকভাবেই সিগারেট ফুঁকছে সে। তাকাচ্ছে না তার দিকে। মুক্তিকে ফিরে আসে ছাউনির নিচে। আঁচল টেনে বুক পিঠ ঢেকে নেয় মেয়েটা। আরফিম কিছুটা সময় নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, সাবধানে চলাফেরা করবে। আমার বন্ধুরা তোমাকে নিয়ে কি বলে জানো? মুক্তিকা বোঝে না লোকটার কথা মানে। জিজ্ঞাসুল ভঙ্গিতে বলে, কি বলে? তোমাকে ওরা সঙ্গে নিতে চায়, প্রেম করতে চায় তোমার সাথে। ফ্যাল ফ্যাল করে তাকায় মুক্তিকা। সাথে সাথে প্রত্যাহার করে বলে, আর আপনি? আমি লোভী মানুষ নয়, মেয়েদের সাথে মেশার আগ্রহ জাগে না। এই কথার পর ফির চুপ করে রইল মুক্তিকা। আরফিম ফের বলে উঠল, তবে তোমার মতো সুন্দরী মেয়ে দেখলে লোভ জাগে, পছন্দ হয়। ভিমরি খেয়ে পড়ল মুক্তিকা। চোখ বাঁকিয়ে তেজ দেখে বলল, ফাজিল বেয়াদব লোক। লোভ জাগেও এ ধরনের কথা বলতে আপনার একটুও আটকালো না? আরফিম সিগারেটের শেষের প্রান্ত ছুঁয়ে দেয় রাস্তায়। তার ছেঁড়া হেসে বলে, সত্য কথা ভাত নেই, আজ বুঝলাম। এখন যদি আমি মিথ্যা বলতাম, যদি বলতাম মেয়ে মানুষ আমার অত পছন্দ না, আমি তাকাই না মেয়েদের দিকে, আমি ভদ্র সুশীল ছেলে, যোগ যোগ স্বভাব নেই আমার, বন্ধুদের মধ্যে কেবল আমি সুপুরুষ, তাহলে ঠিকই বিশ্বাস করতেন। সত্য বললাম বলেই গায়ে লেগে গেল, তাই না? মুক্তিকা রাগ হলো খুব। এমনিতেই মেজাজ খারাপ, মন খারাপ, কোনো কিছুতেই ভালো লাগছে না। বৃষ্টি থামারও নাম নেই। ভাড়া চাইবে 3 গুণ বেশি। এমন অবস্থাতে আরফিম নামক বখাটে লোকটা কথাবার্তা শুনে বিরক্ত আকাশ ছোঁয়া মুক্তিকার। বলে, আপনার নামটা কে রেখেছিল জানি না। মুক্তিকার ঠোঁটে হালকা হাসি আর ত্রোব তাচ্ছিল করে বলে, কিন্তু যিনি রেখেছে একদম ঠিক নাম নির্বাচন করেছেন। আপনার নাম আর আপনার কাজকর্ম দুটোই মধ্যে
অনুতপ্ত মিলছে না। আরফিম হেসে ওঠে। সেই হাসিতে আত্মবিশ্বাসও আছে, আবার খানিকটা দুষ্টুমিও। সে ধীরে বলে ওঠে, আমি যদি নেশাক্ত হই তবে তুমি নেশার সামিল? মুক্তিকা ভ্রু কুঁচকে তাকায়, বুঝতে না পেরে সরল কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, মানে? আরফিম এবার গম্ভীর হয়, ঠোঁট বাঁকিয়ে হেসে কথা গুছিয়ে বলে, মুক্তিকা নামের অর্থ কি জানো? মাটি। আর এমনি মাটি তো এক ধরনের নেশা, বুঝলে না? আচ্ছা, বুঝিয়ে বলি। আরফিম একটু থামে, যেন শব্দগুলো ঠিক জায়গায় বসাতে চায়। তারপর বলে, আরফিমে নেশার শরীর নষ্ট করে, আর মাটির নেশা মানুষকে উদ্ধয় করে তোলে। এই মাটির জন্য মানুষ কত বেআইনি কাজ করে, কত সংগ্রাম করে, তার কোনো হিসাব নেই। নিজের শহরের মাটির জন্য মানুষ প্রাণ দিতে এক মুহূর্ত দ্বিধা করে না। পৃথিবীর প্রতিটা মানুষের কাছেই তার দেশের মাটি নেশার মতো। চাইলেও কেউ এই মাটির নেশা ছাড়তে পারে না। মুক্তিকা হতবাক হয়ে তাকিয়ে থাকে। আরফিমের এমন যুক্তিকর সামনে তার সাজানো সব প্রতিবাদ মুহূর্তে এলোমেলো হয়ে যায়। তবে আরফিমের কথা মোটেও যুক্তিকর মনে হয় না মুক্তিকার। কিছুক্ষণ চুপ থেকে সে রাগান্বিত ভঙ্গিতে গা ছাড়া দিয়ে বলে ওঠে, হতে পারে মুক্তিকার এক ধরনের নেশা, তবে তা ভালো দিকটাই অনুচল করে। কিন্তু আরফিম নামের নেশার তো ওটা তবুও খারাপই। কোনো মতোই ওর পক্ষ ছাপায় গাওয়া যায় না। আরফিম মুক্তিকার দিকে গম্ভীর দৃষ্টি ফেলে। প্রতিবাদী মুক্তিকা চোখ সরিয়ে নেয়। আরফিম একটু দমে ফেরে সাবলিং কণ্ঠে বলে, ভালো নেশা দিয়ে খারাপ নেশা কাটানো যায়, তা ভালো দিয়ে আমার খারাপগুলো দূর করা যায় না? চলো ট্রাই করে দেখি। হতভম্ব মুক্তিকা কথা মর্মটা বুঝতে পেরে হস্তকে যায় সে। ভয়টাকে গিলে রুক স্বরে বলে, আপনি বলেছিলেন আপনার বন্ধুরা আমাকে নিয়ে উল্টাপাল্টা ভাবে। আপনার কি মনে হয় আমি আপনার কাছে নিরাপদ? আপনার উপস্থিত আমাকে অস্থির বোধ করায় না? আরফিন অবিলম্বনভাবে রেগে ওঠে। কোমল স্বরে কথা বলার অবশ্যই ছেলে নেই ছেলেটার, তবুও মেয়ে বলে মুক্তিকের সাথে গলা নামিয়ে কথা বলছে। এর বিনিময়ে নারীর রুখ স্বর শুনে আরফিম তীব্ধে ফেটে পড়ে, গলা উঁচিয়ে বলে, সাফারত। আরফিম মিজান কখনো কারো তেজের তোক্কা করে না। তাকে তেজ দেখানো? হ্যাঁ, তোর তেজ দেখানোর জন্য বসে আছি। এখানে কেন এসেছিস? আমি তোকে নিরাপদ দিতে এসেছি। আমার বালের ঠেকু তোর সাথে তুলতুল করতে আসবো। আরফিমের গলা স্বর পরিবর্তন হতেই থমায় মুক্তিকা। তার আশেপাশে পুরুষগুলি ভীষণ ভালো, কেউ তার সাথে এত বাজেভাবে কথা বলে না। বিশেষ করে অপরিচিত একটা ছেলে যার সাথে মুক্তিকার সেভাবে আলাপ হয়নি, সে এতটা রুদ হবে ভাবেনি মুক্তিকা। তীব্র লাজে সে পা বাড়ায় পথের দিকে, পিছু ফিরে তাকায় না। একটু বারো রিক্সা ডেকে তাতে চড়ে বসে মুক্তিকা। হুট তোলা রিক্সা ধরে সে তীব্র চোখে চেয়ে বলে, আমাদের আর কোনো দিন দেখা হবে না হোক। ভেজা কাপড়ে বাড়িতে ফেরে মুক্তিকা। ভেজা কাপড় দেখে তার সর্দি লেগে গেছে। বারবার হাসি দিয়ে সে ঘরে ঢুকতেই দেখে ঘরের বাতি নেভানো। কারো কোনো সারা শব্দ না পেয়ে মুক্তিকা ভয় পায়। সুইচ বোর্ড চাপতেই সমল্লম চেঁচিয়ে ওঠে মুক্তিকার বাবা মা, ভাই আর ইরহাম। হকচকিয়ে ওঠে মুক্তিকা। ছোট্ট টেবিলের উপর একটি ভ্যানিলা ফ্লেভারের কেক রাখা। কেকের আশেপাশে তার বাবা মা, ভাই, ভাবি দাঁড়িয়ে আছে। মোমবাতি জ্বলছে কেকের উপর। মুক্তিকা জিজ্ঞাসা করে, এসব কি?
মুক্তিকার বাবা এগিয়ে আসে মেয়ের দিকে, বলেন, আমার মিষ্টি মেয়ের জন্য কেক এনেছি, কেকটা কেটে ফেলো তো। মুক্তিকার অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রয় সবার দিকে। আজ কারো জন্মদিন নয়, অ্যানিভার্সারি কিংবা বিশেষ কিছু নেই আজকে, তাহলে এই কেক কিসের জন্য? কেক কেন আব্বু? মুক্তিকার মা বলে ওঠে, নতুন জীবনে পা রাখছিস, কেক কেটে মিষ্টিমুখ করে শুরু করবি। মুক্তিকার অবাক হয়ে বলে, নতুন জীবন? মুক্তিকার বাবা হাসেন, বলেন, তোমার নাম মুক্তিকা রেখেছি কেন জানো? কারণ তুমি মাটির মতোই নরম, আর নরম মাটিতেই সবাই আশ্রয় কাটে। আমার মেয়ের দিকেও কেউ আশ্রয় কেটেছে, প্রবলেম দিয়ে সেই আশ্রয় মুছে দিতে হবে না। মুক্তিকার বাবা একজন শিক্ষিত মানুষ, তিনি বাইরে কোনো খাবার খান না। এ জীবনে কখনো এ ধরনের ক্রিম দেওয়া কেক খেয়েছেন কি না কে জানে। কোনোদিন তিনি কেক কাটেনি, আজ প্রথমবার বাবাকে এত মুক্ত মনের হতে দেখে মুক্তিকা কেঁদে ফেলে। বাবার বুকে মুখ গুজে দেয় সে, তার কান্না দেখে ভেস্কি কাটে জাহানারা। মুক্তিকার ভাবি জাহানারা তারা দিয়ে বলে, বাবা আমরা ঘুমাবো, একটু জলদি করেন। মুক্তিকার বাবা খেপে ওঠেন, বলেন, ঘুম পেলে ঘুমাও, আমাদের বাবা মেয়ের মাঝে ঢুকতে আসবা না। জাহানার রাগ দেখিয়ে বলে, এত ছোট কথায় ছোট পাঠ করেন কেন? ঘুম পেয়েছে এ কথাও বলতে পারবো না আমি? মুক্তিকার মা জাহানারাকে উদ্দেশ্য করে বলে, পাচ্ছ মেয়ের অবস্থা ভালো না, তারপরেও এই ধরনের কথা বলা কেন? তোমার মন না চাইলে তুমি থেকো না বউ। বউকে কেউ উঁচু স্বরে কথা বলবে, এটা যেন সহ্য করে না মেহরমতের। সে গম্ভীর স্বরে বলে, সামান্য একটা কথা নিয়ে তোমরা এমন করো না জাহানারার সাথে। মুক্তিকা থামায় সকলকে। মুক্তিকার মা বারবার কাপড় বললে আসতে বলেও মুক্তিকা ভেজা কাপড়ে কেক থাকে। কেকের উপর লেখা মুভ অন মুক্তিকা। মুক্তিকার আনন্দের সাথে কেক কাটে, বাড়ির সবাইকে এক এক করে কেকের টুকরো খেয়ে দেয় সে। মুক্তিকার বাবা মেয়ে মাথায় হাত বুলিয়ে বলেন, পিছু ফিরে তাকাবে না, যা হয়েছে তা নিয়ে ভাববে না, জেনে রাখো যা হয় ভালোর জন্যই। বাজারের গতিতে ঢুকতেই মুক্তিকার চোখ যায় একটি সুন্দর টিয়ে পাখির দিকে। পাখিটা কি সুন্দর করে কথা বলছে। মুক্তিকা তার বাবার সাথে বাজারে এসেছে। আজ বাজারে মানুষ ভিড় অনেক বেশি, পা রাখার জায়গাটুকু নেই। বাজারের ব্যাগটা মুক্তিকার বাবার হাতে রাখা, তিনি মাছের বাজারে গিয়ে দরদাম করছেন। মুক্তিকাকে ঘামতে দেখে মুক্তিকার বাবা আতিকুল বলেন, তুমি ভিড়ভাট্টা থেকো না, খোলামেলা জায়গায় গিয়ে দাঁড়াও, আমি বাজার করে আসছি। মুক্তিকা বাধা দেয় না, ওড়না মাথায় ভালো মতো টেনে নিয়ে খোলামেলা একটি জায়গায় এসে দাঁড়ায়। আশেপাশে সব কিছু সূক্ষ্ম নজরে দেখে মুক্তিকা। তার বাবা বলেছিল কয়েক মিনিটের মধ্যে ফিরবে, কিন্তু আধা ঘন্টা পার হওয়ার পরও তাকে ফিরিয়ে না দেখে মুক্তিকা এগিয়ে গিয়ে পাখির খাঁচার সামনে দাঁড়ায়। টিয়ে পাখিটা খুব সুন্দর কথা বলে, একদম স্পষ্টভাবে। মুক্তিকা তার বাবার সাথে প্রায় বাজারে আসে। তার বাবার কেনা সব কিছু তার পছন্দ হয় না, টাটকা মনে হয় না, এই জন্য নিজের বাবার সাথে করে আসে মুক্তিকা। ব্যাগ বয়ে নেওয়ার জন্য মূলত সে বাবার সঙ্গে দেয়। বাজারের সামনের রাস্তায় কয়েকটি বাইক এসে থামে। এতটা তীব্র গতিতে বাইকের মালিক আসে সে ধুলে ভরে ওঠে চারপাশ। অনেকগুলো ছেলে দৌড়ে ঢোকে বাজারে, তারা যেন তেগবু করতে এসেছে। তাদের আচার আচরণ স্বাভাবিক নয়। ভেতরে ঢুকেই ওরা একে
এক এক করে সবজির দোকানদের কাছে গিয়ে চেঁচিয়ে বলে ওঠে, এ মাসের চাঁদা যার দেয় নাই তারা আজ না দিলে দোকান উঠিয়ে দেবো। তাদের চিৎকার চেঁচামেচিতে ভয় পায় বাচ্চারা, মহিলারা দ্রুত চলে আসে বাজারে না করি। চাঁদা দিতে রাজি না হওয়ায় ছেলেগুলো কয়েকটা দোকানিদের বাজার সদাই তুলে ফেলে দেয় মাটিতে। মুক্তিকে হতভাঙ্গা এতগুলো সবজি নিচে গড়াগড়ি খেতে দেখে বিশ্রম নজরে তাকায় ছেলেগুলোর দিকে। বাজারের ভিতর খোলামেলা শুরু হয়ে যায়। সামান্য কিছু টাকা কম দেওয়ায় এক দোকানের উপর হামলা করে ছেলেগুলো। বেচারা ব্যবসায়ী কেঁদে কুটে একাকার। কষ্ট করে টেনে আনা সবজির দিকে তাকিয়ে তার মাথা হাত উঠে গেছে। মুক্তিকা তার বাবাকে খোঁজে। এত ঝামেলায় বাবা কোথায় গেল? মনটা মানে না তার। এগিয়ে যায় বাজারের ভিতরে, তন্নায় তন্ন করে এদিক ওদিকে খোঁজে আতিকুর রহমানকে। গোলমাল খুব বড় আকার ধারণ করেছে। চারিদিকে হইচই। বেশ কয়েকটি দোকানদারের সরঞ্জাম ফেলে দিয়েছে ছেলেগুলো। মুক্তিকার এদিকে ওদিকে ঘুরে অবশেষে তার বাবাকে পায়। দেখে তার বাবার সাথে বকাটে ছেলেগুলো কী নিয়ে যেন তর্ক করছে। তীব্র চেঁচামেচি আসছে ওদিকে থেকে। মুক্তিকা এগিয়ে যায় বাবার কাছে। বাবার হাতটা মুঠোয় চেপে আতিথ্য স্বরে বলে, কি হয়েছে আব্বু? আতিকুর রহমান মেয়েকে দেখে বলেন, তুমি এলে কেন? যাও, বাইরে যাও। মুক্তিকা ছেলেগুলোর দিকে তাকায়। ওদের বড় হিংসে দেখাচ্ছে। মুক্তিকার বাবা হাতটা জড়িয়ে ধরে ছোট্ট বাচ্চাদের মতো বলে, তুমি চলো আমার সাথে। আতিকুর রহমান বলেন, দেখো না মা, ওই ছোট ছেলেরা সব সবজি ফেলে দিয়েছে। আমিও ওই ফেলে রাখা সবজি কিনতে এসেছি, এতেও ওদের সমস্যা। তার কথা শেষ হতেই একটি ছেলে ব্যাগ টেনে নেয় আতিকুর রহমানের হাত থেকে। টেনে হিঁচড়ে নেওয়ার তিনি ব্যথা পান হাতে। মুক্তিকার ব্যাগটা নিচ দিকে টেনে ধরে বলে, আমাদের ব্যাগ টানছেন কেন? এতে আমাদের বাজার আছে। একটি ছেলে বলে ওঠে, ওনার পুটলিতে বেশি জলে মাটির সদাই নিতে আসছে। এত সাহস, পুটলির জ্বলন্ত কমায় দেমো। হাসতে থাকে ছেলেগুলো। তাদের বিশ্র নোংরা ভাষা শুনে গা গুলিয়ে ওঠে মুক্তিকার। বিরুদ্ধ হয়ে আতিকুর রহমান। বাজারে সবাই দাঁড়িয়ে তামাশা দেখছে। মুক্তিকার খুব রাগ হয়। ফোন উঠিয়ে বলে, আর একটা বাজে কথা বললে পুলিশকে কল করব আমি। অভয়তার একটা সীমা থাকে। একটি ছেলে আচমকা মুক্তিকার ফোন কেড়ে নেয়। মুক্তিকা চেতে ওঠে, বলে, আমার ফোন দিন। ছেলেটি এগিয়ে এসে বলে, না দিলে আমি আরফিন মিজানকে বলবো আপনি মেয়েদের উদ্বুদ্ধ করেছেন। উপস্থিত বিন্দু কাছে লাগিয়ে কথা বলে ওঠে। মুক্তিকা বুঝতে পারে কথাটা কাজে দিয়েছে। আরফিমের নাম শোনা মাত্রই ছেলেগুলো নড়েচড়ে দাঁড়ায়। একটি ছেলে নতকণ্ঠে বলে, আরফিম ভাই, কি হয় আপনার? মুক্তিকে কি বলবে ভাবতে থাকে। পর্যবেক্ষণে একটু ভেবে ছেলেটির কানে কাছে মুখ ঠেকিয়ে বলে, আমি আরফিম মিজানের হবু বউ। কথাটা শুনি ছেলেগুলো ব্যাগ আর ফোন মুক্তিকার বাবার দিকে এগিয়ে দেয়। হাত জোর করে দাঁড়ায় সবাই। খুব ভুল করে ফেলেছে এমন করে, ফলে ক্ষমা করে দিয়েন ভাবি। আমরা বুঝে নাই আর কোনোদিন আপনাদের কেউ বিরক্ত করবে না।